This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নোবেল জয়ী অমর্ত্য সেনকেও এসআইআর নোটিশ পাঠিয়েছে। রামপুরহাটের সভা থেকেই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আক্রমণ করেছেন বিজেপিকে। দেব মোহাম্মদ সামিকেও এসআইআর এর নোটিশ পাঠানো নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 26-এর ভোটে বিজেপিকে আনম্যাপ করার ডাক দিলেন অভিষেক। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। এসআইআর করে যারা আপনাকে কষ্ট দিয়ে, মানসিক শারীরিক অত্যাচার করে, গরিব মানুষ, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের হিয়ারিং এ ডেকে পাঠাচ্ছে, বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে কি জবাব দেবে না? দেবে কি দেবে না? কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ সামি, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাশগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। আর এখানে শুভেন্দু অধিকারীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন, কেন ডাকা হয়েছে সিও অফিস সেটা বলতে পারবে, নামের বানানে ভুল থাকলেও ডাকতে পারে, এই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা। আমি বলতে পারবো না, টক টু সিও অফিস। নিশ্চয়ই নামের বানান ভুল আছে, নয় স্পেলিং মিস্টেক আছে, কিছু তো একটা কারণ আছে, এমনি তো ডাকেনি। সহযোগিতা করা উচিত। 85 বছরের উপর যারা সিটিজেনশিপ তাদের ছাড় দিয়েছে, তার মধ্যেও যারা বলছেন, যেমন মাননীয় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি বাড়িতে হিয়ারিং করলেন, ডেকে পাঠান, আসার দরকার। ফোন করে বলুন আমি অসুস্থ, লোক পাঠিয়ে দেবে, তো বিএলও গিয়ে করে নিয়ে চলে আসবে শুনানি। রামপুরহাটের সভা থেকে কপ্টার চাপানোতর নিয়ে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম করলেন না, কিন্তু নিশানা করলেন বিজেপিকেই। কেউ আটকে রাখতে পারবে না, চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সেনাপতি। অভিযোগ থাকলে ডিজিসি এর বিরুদ্ধে মামলা করুক, পাল্টা শুভেন্দু অধিকারী। আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী। আমার আসতে একটু দেরি হয়েছে, একটু কাল বিলম্ব হয়েছে। নির্বাচনের দামামা হয়তো বেজে গেছে এসআইআর এর মাধ্যমে, কিন্তু নির্বাচন অফিসিয়ালি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তার আগে থেকেই বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত, আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই, আমি কথা রাখি। আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব। 10টা মানুষও যদি সভাস্থলে থাকে, আমি গিয়ে বক্তৃতা দেবো, আমি কথা বলবো, তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। আর শুভেন্দু অধিকারী বলছেন, যদি অভিযোগ থাকে তাহলে ডিজিসি এর বিরুদ্ধে মামলা করুন। ডিজিসি এর বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসি সেখানে আত্মপক্ষ সমর্থন করবেন। সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই।
আমরা টেকনিক্যালি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বনগা যাওয়া নিয়ে হইচই রই রই করেছিল, ডিজিসিএ বলে দিয়েছিল যে আপনার রিনিউয়াল করেননি, টাকা জমা দেননি। এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে। এবার নতুন টার্গেট 26-এর ভোটে অভিষেকের মুখে শোনা গেল নতুন টার্গেট। এক লাফে 250 টার্গেট বাঁধলেন তৃণমূলের সেনাপতি। ফের তৃণমূল সরকার হবে রামপুরহাটের সভা থেকে দাবি করলেন। আর বীরভূমে 11-0 করার ডাক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। বীরভূমের মানুষ গত 2024 সালের লোকসভায় 2টো আসন থেকে যে ব্যবধানে তৃণমূলের প্রার্থীদের জিতিয়েছে, আপনারা প্রমাণ করেছেন যে বাংলা বিরোধীদের, ষড়যন্ত্রকারীদের, বিভেদকারী সৃষ্টিদের এই পবিত্র মাটিতে কোনো জায়গা নেই। এমনভাবে লড়াই করতে হবে, 1 ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না। যে বুথে তৃণমূলের 50 ভোটে লিড ছিল 51 ভোট করতে হবে, যে ভোটে 100 ছিল 110 করতে হবে, যে ভোটে 300 ছিল 400 করতে হবে। এরা আমাদের বন্দি করতে চেয়েছে না, আমাদের এদেরকে বন্দি করতে হবে। এই ভারতীয় জনতা পার্টিকে এমনভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিনে এই বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি 0-0-0। এখান থেকে মাতারার মন্দিরে যাব। কালকে দেখলাম কেষ্টদা বলেছে, মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন টার্গেট বাঁধলেন, 250 আসনের টার্গেট। আর বীরভূম জেলায় 11-0 করার টার্গেট দিলেন। আর এই বীরভূম জেলা, যে বীরভূম জেলায় শাসক কোন দলের কথা বারবার উঠে এসেছে, বারবার নেতৃত্বের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে কোন দল থামিয়ে একযোগে কাজ করার, কিন্তু তারপরেও একাধিক ঘটনা সামনে এসেছে এবং সেখানে বারবার অভিযোগ উঠেছে, সেখানে দাবি করা হয়েছে যে গোষ্ঠী কোন দলের জেরেই এই হামলা, সংঘাত, হাতাহাতি, মারামারি, এই ধরনের নানা ঘটনা ঘটেছে। কাজল বনাম অনুব্রত মণ্ডল, এই শব্দবন্ধ বারবার সামনে এসেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে টার্গেট বেঁধে দিলেন। আর একই সঙ্গে তিনি বললেন এসআইআর ইস্যু, যে এসআইআর এর ফলে বারবার নানান দাবি করা হয়েছে যে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এই এসআইআর করাচ্ছে, নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনই অভিযোগ শাসক দলের তরফ থেকে করা হয়েছে। সেই এসআইআর একটা বড় ইস্যু এবং তৃণমূল কংগ্রেসের এখানে বড় ভোট ব্যাংক বীরভূম জেলার ক্ষেত্রে অবশ্যই সংখ্যালঘু ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংকের ওপর আলাদাভাবে নজর রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং দলীয় কোন দলের কাটা, সব মিলিয়ে সব কিছুর মধ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট যে বীরভূম জেলা 11-0 করতে হবে। আর সব মিলিয়ে 250 আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরও বেশ কয়েকটি কথাও বলেছেন, আপনাদের শোনাবো। কিন্তু তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে ফের তোপ দেখেছেন। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ তৈরির বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইটি সেলের তৈরি অ্যাপেই এসআইআর এর কাজ করছে কমিশন, এই মারাত্মক গুরুতর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এই অ্যাপ অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল
আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নতুন নয়, নবাগতা নন। তিনি তার বর্ণময় রাজনৈতিক জীবনে অনেক উত্থান পতন দেখেছেন। তিনি জানেন রাজনীতির গন্ধ, রাজনৈতিক মাটিতে হাওয়া কোন দিকে বইছে তার মতন ভালো করে বোঝার মতন লোক পশ্চিমবঙ্গের মাটিতে খুব কম আছেন। সেই সূত্র ধরেই বলা যান মমতা বুঝতে পেরেছেন তৃণমূল হারছেন, তৃণমূল হেরে গেছে, বাঙালি জিতছে, তৃণমূল হারছে। তারই জন্যই এইসব আর্তনাদ, এইসব কথাবার্তা উনি বলছেন। বিজেপির অপর নেতা এবং জনপ্রিয় মুখ দিলীপ ঘোষ তিনিও বলছেন যে ভুয়ো ভোটারের উপর ভর করেই এতদিন তৃণমূল কংগ্রেস জিতেছে, ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, তাই এসব কথা বলা হচ্ছে। রানাঘাটের সভা ছিল, সেই সভা থেকেই আক্রমণে দিলীপ ঘোষ। এসআইআর ইতিমধ্যেই ভবানীপুরে 44,000-এর বেশি নাম বাদ চলে গেছে, নন্দীগ্রামে বাদ গেছে মাত্র 10,000, তাই সেখানে জিততে পারেনি তৃণমূল, এই দাবি করছেন দিলীপ ঘোষ। আমরা বুঝেছি দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে 44,000 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন, কেন যেতেন আমরা জানলাম। যে নন্দীগ্রামে গেলেন ওখানকার লোক কানগুলে বাড়ি পাঠিয়ে দিল দিয়ে, ওখানে মাত্র 10,000 মতো ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোটার জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারুন তাহলে আদলের 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতে যে টিএমসি পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতে, সিপিএম তাই করতো। দিলীপ ঘোষ অনেকদিন পরেই সক্রিয়র ক্ষেত্রে দেখা যাচ্ছে, রাজনীতির প্রচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে অনেকদিন বাদে তিনি সক্রিয় হয়েছেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বলেছেন যে আরো অ্যাক্টিভ হতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষের এই সভা গুরুত্ব তো অবশ্যই, কিন্তু তার যে অভিযোগ তিনি বলছেন যে ভুয়ো ভোটারের উপর ভর করেই তৃণমূল এতদিন জিতেছে। আর তিনি এটা উদাহরণ হিসেবে বলছেন যে ভবানীপুরে 44,000-এর বেশি নাম বাদ গেছে, নন্দীগ্রামে 10,000 মাত্র বাদ গেছে, তাই নন্দীগ্রামে জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। এই দাবি রানাঘাটের সভা থেকে করেছেন দিলীপ ঘোষ। আরো একবার শোনাবো, শুনুন। আমরা বুঝেছি দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে 44,000 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন, কেন যেতেন আমরা জানলাম। যে নন্দীগ্রামে গেলেন ওখানকার লোক কানগুলে বাড়ি পাঠিয়ে দিল দিয়ে, ওখানে মাত্র 10,000 মতো ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোটার জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারুন তাহলে আদলের 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতে যে টিএমসি পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতে, সিপিএম তাই করতো। নামখানা বিক্ষোভের মুখে বললেন রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা, গাড়ি ছেড়ে দিতে হয় তাকে, তারপর বাইকে করে এলাকা ছাড়েন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। ভাইরাল হয়েছে সেই ভিডিও। আর বিজেপি দাবি করছে তৃণমূল কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী। শনিবার রাজনগরে তৃণমূল ছেড়ে দলবদলু বিজেপি নেতা বীরেন গিরির বাড়িতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে, এবং বীরেন গিরির বাড়ি থেকে বেরোতে দলীয় নেতা কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। দলবদলু নেতাকে আবার ফিরিয়ে আনলে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে বলে দাবি ওঠে। উন্নয়ন ইস্যুতে স্থানীয়দের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী। বিক্ষোভের তীব্রতায় বাইকে করে দ্রুত এলাকা ছাড়েন বঙ্কিম হাজরা। বিক্ষোভে বিজেপির চক্রান্ত আছে, এটা দাবি করছে শাসক দল। এই মিথ্যা কেস করেছে একটু আগে না না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের না না আমাদের তো কোনো ছিল না, আমাদের নামে কেন কেস হচ্ছে? এটা আমরা 90 জন বাস করে 80 টাকা কেন কেস হচ্ছে? এটা জবাব দিতে বলছি 80 টাকা আপনার সামনে বলো, স্যার এটা জানি আপনার সামনে আমরা বলবো এখানে সেটা আমরা দল আমরা কোন দল চাই না, আমরা দলের ছেলে, আমরা দলের ছেলে। কেন মন্ত্রীমশাই এসেছিলেন নামখানাকে টেনে বার করতে। টেনে কি বার করবেন, নিজের দলেরই কর্মী সমর্থকের তাড়া খেয়ে কনভয় ফেলে আরেক কর্মীর বাইকে চেপে ওনাকে পালাতে হয়েছে। উনি এই শিক্ষা সাগরে দিয়েছিলেন যে বিরোধী দলের নেতারা আসবে তাদেরকে কর্মী দিয়ে হেনস্থা করিয়ে পিটপাট করিয়ে তাদেরকে সাগর ছাড়া করতেন।
আজ নামখানার মানুষ সেটা ওনাকে করে দেখিয়েছেন। আগামী দিনে ওনার জন্য সাগর অপেক্ষা করছে, ওখানেও ওনাকে তাড়া খেতে হবে। ওনার তাড়া খাওয়ার পালা শুরু হয়েছে। এটা আমরা আগেও বলেছি যে মে মাসে বা জুন মাসে সরকার পরিবর্তন হয়ে যাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। কারণ একটা সরকার, নতুন সরকার তৈরি হলে তারও একটা টিদিং পিরিয়ড থাকে। তো এই সময়টুকুর মধ্যে তৃণমূলকে খুন করবে। আমরা প্রাণহানি চাই না। তৃণমূল আমাদের 300-র বেশি কর্মীকে খুন করলেও আমরা খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। এর দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, তখন তার একটা ভূমিকা থাকবে। কারণ আপনি দেখেছেন গত 3 বছরে যত খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী 90% খুন করেছে তৃণমূল। পরিবারের অভিযোগ সেটাই।